আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজর স্বামী গল্পের 26 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ল্যাভেন্ডার রেহেঙ্গার ভারী সাজে রাঙা হয়েছে আর শীর্ষের ঠিক মুখোমুখি বসে আছে মেঘু। মাথাটা ওর থমকে আছে নিচের পানে। থরথর করে করে কাঁপতে কাঁপতে থাকা দৃষ্টিটা স্থির হয়ে আছে লেহেঙ্গার নিচে উকি দেওয়া কাজ করা ঘেরটার দিকে। চারপাশে এত সুরগুড় আর অথচ গোলাপ জলের সুবাস ছাপিয়ে এক তীব্র পুরুষালী উগ্ন পারফিউমের সুবাস। ও সন্নাকি এসে সুরি সুরি করে বাড়ি খাচ্ছে। ও হাত না তুলে মুখ না তুলে ও খুব ভালো করেই টের পাচ্ছে ও ঠিক সামনেই প্রখর আর তৃপ্ত দৃষ্টিতে বসে আসে ওই বাড়ির মেজর, ওর অর্ধং শীর্ষ কয়দার। বলো মা কবুল। বয়স্ক জোড়া কাজী সাহেবের এমন জোরালো আদেশ সুখ মাথা ঘিরে হারিয়ে যাওয়া চেতনা এক লামহা ফিরে আসে। বুকের একদম মাঝখানে যেন এক পরিকল্পনা ও কালবৈশাখী ঝড় তুলপার শুরু হয়ে গিয়েছে। সে জোরে সাধারণ কিছুর ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনই এক তীব্র ভাঙন করেছে মেঘের নিজের আনন্দের। সে চুপ করেই রইল, কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টায় নিজের গোলাপি পাপড়ির মতো ঠোঁট দুটোকে দাঁত দিয়ে কামড়ে বসিয়ে রাখল। মেঘু মা আবার বলল কবুল বলো। মাথার ওপর পরম ভালোবাসায় জড়িয়ে থাকা বারবার স্নেহপূর্ণ হাতের পরশ পেতেই মেঘু নিজে থরথর করে কাঁপতে থাকা টলটল চাউনিটা তুলে ধরল জুবাইর কায়দার আর সাত্তার মাস্টরের দিকে তাকালো। ওর সেই গাঢ় বাদামি মায়াবী নয়নজোড়া তখন কান্না জলে একেবারে টুলমুল হয়ে আছে, যেন চোখের পলক ফেললেই শ্রাবণের অঝরে বাড়ি ধরা নেমে আসবে। সে ভিতরে চেপে রাখা কান্নাকে কোনো মতেই গিলে ফেলল। আস্তে আস্তে ডুকরে কেটে উঠে দূর দিকে মাথা নাড়ল। আমি এই বিয়ে করব না বাবা, তোমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই পরিবারকে ছেড়ে আমি কিভাবে অন্য কোথাও যাব বলো? মাকে ছেড়ে আমি একলা থাকবো কেমনে? মেঘুর মুখ থেকে বেরিয়ে আসার প্রতিটা ভাঙা কথা আর আকুল আর্তনাদ যেন সোজা গিয়ে আলোয়া বানো আর বাবু সত্তরার মাস্টারের বুকের ভিতর এক জ্বলন্ত অগ্নিকিরা তৈরি করলো। ওনাদের বুকটা দগন্ত হয়ে উঠল, চোখ দুটো বেয়ে অবাধ্য অস্ত্রজোড়া নেমে এলো। কান্নার সব বাঁধ ভেঙে চোখের কোণে এসে হুপটিপুটি খেতে লাগলো। বহু বছর আগে নিজেদের একটা মেয়ে ঝিলিককে না ফেরার দেশে চিরতরে হারিয়ে ফেলেছে। আজ অন্য আরেকটা মেয়েকে এমন হুট করে পরের ঘরে শ্বশুরবাড়ির হাতে তুলে দিবে। সন্তানহারা এই বৃদ্ধ মা বাবার মনে কোনোভাবেই যেন এই নির্মাণ নীতি মেনে নিতে পারছে না। আলোয়া ভানো আঁচলে মুখ গুজে নীরবে কেঁদে উঠলেন আর আবু সাত্তার মাস্টার নিজের চশমাটা খুলে হাত দিয়ে চোখ দুটো চেপে ধরলেন। মারে, পৃথিবীর সকল মেয়েকেই একদিন না একদিন এই বাপের বসতি ছাড়া ছেড়ে নিজের স্বামীর আসল ভিটায় আঁকড়ে ধরতে হয়। মেয়েরা তো আসলে পানির মতো রে মা, তোদের যেখানেই ঢালবি তারা সেই পাত্রেই আকার ধারণ করে ফেলবে। মায়ের বুকে জড়িয়ে লেপ্টে থেকে পরম মমতায় এই সান্ত্বনার বাণী শুনেও মেঘুর বুকের ভিতর জ্বলতে থাকা ছাই ছাপা দহন একটু কমে না। সে আলোয়া বানুকে নিজের দুবাহু দিয়ে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। পরম আকুতিতে গুনগুনিয়ে বলল, আমি কোথাও যাব না গো মা, আমায় তোমাদের কাছেই রেখে দাও না প্লিজ। এই অচেনা দুনিয়া আর কাউকে কোনো দিনই তোমাদের মতো ভালোবাসা দিয়ে আমায় আগলে রাখবে না। ও বাবা, বুকের ভিতরে সমস্ত হাহাকার উগরে দিয়ে মেঘু জলভরা আকুল চোখে নিজের বাবার পানে তাকায়। আবু সাত্তার মাস্টার আর সহ্য করতে পারে না। তিনি এক প্রকার চোখে মুছে দ্রুত পা চালিয়ে ঘর ছেড়ে বাহিরে বেরিয়ে যান। এই তো মাত্র কয়েক ঘন্টা আগে ঢাকার শহরে এসে পৌঁছালেন উনি। এসে পা রাখতে শুনলেন নিজের ছোট্ট মেয়ের শুভ বিবাহ নাকি আজ সন্ধ্যায়। এই অনাকাঙ্ক্ষিত চমকে সে থেকে এই মানুষটার ভিতরটা এক অনবরত কান্নায় ভার আক্রান্ত হয়ে আছে। ঠিক তখনই শীর্ষ মেঘের একদম কাছাকাছি সরে আসে। নিজের চওড়া উত্তপ হাতখানা মেঘের সুবর্ণস্য বিয়ের ওড়নার অপর দিয়ে ওর মাথায় রেখে পরম স্নেহে আস্তে করে বলে, তুমি তোমার মা বাবার কাছে ঠিক যতদিন মন চা তা থাকবা প্রিয়া। তোমার জন্য তোমাকে এইবারই আটকে রাখবো না আমরা। শিষ্যের এই সংক্ষিপ্ত অথচ আশ্বাস ভরা কথার শেষমেশে ঠিক একই ঐশ্বরিক জাদু ছিল তা কারো জানা নেই। শুধু এক মুহূর্তের জন্য মনে হলো মেঘের বুকের ভিতরে এতক্ষণ ধরে চলা প্রতকল্প কালবৈশাখী ঝড়টা যেন এক লামহা অলৌকিকভাবে শান্ত হয়ে গিয়েছে। সেই শরীর যে জোরের জায়গায় এখন স্থান করে নিয়েছে এক বিশাল আকার পরিমাণ স্নিগ্ধ আর গম্ভীরতা মুগ্ধ। মেঘের কান্নার বেগ শান্ত হয়ে আছে, চোখ জোড়া স্থির হয়ে রয়েছে শিষ্যের ওই তৃপ্ত পুরুষশালী
আননে। শিষ্য এবার চোখের ইশারা করে কাজী সাহেবকে দ্রুত বিয়ের শুভ কাজ সম্পূর্ণ করার তাগিদ দেয়। কাজী সাহেব গলা খাকিয়ে দিয়ে আবারও সান্দন করতে আবারও জনাব জানাই বলো মা কবুল। মেঘু নিজের কম্পিত ওষ্ঠজোড়া জুড়ে আলতো করে খুলে শিষ্যের প্রখর অক্ষিতে নিজের দৃষ্টি ডুবিয়ে ধীরে অথচ স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো আলহামদুলিল্লাহ কবুল। মায়ের পরম মমতাপূর্ণ বুকে ফিরা মাথা এলিয়ে দেয় মেঘু। পরম তৃপ্তিতে চোখ দুটো বুজে ফেলে ও। কাজী সাহেব এবার বর শিষ্যর দিকে ফিরে কবুল বলার তাগিদ দিতে মেজর সাহেব কাম্বিমভাবে করেই বেশ স্পষ্ট ও গম্ভীর কণ্ঠে ঝটপট করে বলে উঠলেন আলহামদুলিল্লাহ আখিরাত অবধি কবুল। জুবাইর কায়দার নিজের ছেলের বিয়ের এমন উম্মাদের মতো তাগাদ আর দেখে উপস্থিতি সকলে আড়ালে ঠোঁট উল্টে নিজের মনে মুখ বেঞ্চি দিয়ে বিড়বিড় করে বলে উঠে আজ তো একটা হারামজাদা বের হয়েছে আমাদের নিজের অংশ থেকে। বেটা বাপকে এক কাঠি ছাড়া গিলে খেলছে। হায়রে ভালোবাসা। মেঘু নিজের আনন্দ চোখ পুড়িয়ে বসার ঘরটা আর চোখে অবলম্বন করে। জুবাইদা খাতুন পিঙ্কি বেগম নীরবের স্ত্রী তিথি কিঞ্জা মিথিলা রাহাত আদর সবাইকে হাসি মুখে চারপাশে দেখলেও শিউলি বেগমকে কোথাও দেখতে পেল না। উনি যে দুপুরে রাগ করে নিজের ঘরে খিল দিয়েছিলেন এখনও তা খুলে নেই। মেঘুর কমল মনটা এতে বেজায় খারাপ হয়ে গেল। শাশুড়ি এই নীরব অভিমানটুকু ওর বুকে খানিকটা ঘটকে বেঁধে দিল। অবশেষে আইন কাবিন নামায় একে একে স্বাক্ষরিত হয়ে গেল বরকনের নাম। মেঘের নামের পাশে এক দারুণ ছন্দ আর অভিজাতির চিরতর স্থাপিত হয়ে গেল নতুন এক পদবী কায়দার। আজ থেকে ওর নামের কেবল মেঘলাই অরণ্য সীমানা বন্দি নেই, তা বদলে গিয়ে এখন হয়েছে শিষ্য কায়দার। বাংলাদেশের সেনাবাহিনীর গর্বত্ব মুখবুরিত বুদ্ধিমত্তা আর অধ্যম সাহসের ধারক মেজর শিষ্য কায়দার অঙ্কের প্রতিবদ্ধ বন্ধন অর্ধাঙ্গিনী ও জীবন সঙ্গিনী। এক এক করে অদ্ভুত ও মধুর অনুভূতি হৃদয়মন করে ভরে উঠল মেঘুর। এক নারী মনে নিজের পরম অর্ধাঙ্গিনীর নাম এখন দুল খাচ্ছে। শিষ্যের নামে সেই তৃপ্ত পুরুষটি আজ চিরতরের জায়গা করে নিয়েছে মেঘুর মন পরস্পর কারণে একেবারে একশন্ন অধিপতি পুষ্পরাজ হয়ে। মেঘলার একশন্ন পুষ্পরাজ অঙ্কুশ সতেজ ও তাজা মনোরম সব মন্নির পুষ্পের সুবাস আজ যেন সেজে উঠেছে শিষ্যে সেই চীনা শঙ্খন। সে ঘোরের একদিনে শিষ্য ছাড়া আর কারো প্রবেশ বিন্দুমাত্র অধিকার বা অনুমতি ছিল না। সেই ঘরে আজ থেকে চিরকালের জন্য পূর্ণ অধিকারের প্রবেশ ঘটেছে ওনার প্রাণের প্রিয়সীর। খাটের ওপর ল্যান্ডিংয়ের রং লেহেঙ্গায় ভারী সাজে বসে থাকা মেঘু দরজার কাছ থেকে হঠাৎ বেশ কয়েকজন উঠিত সমবয়সী চুপি চুপি ঝগড়ার ফিসফিসিয়ে শব্দ শুনতে পেল ও মৃদু কৌতূহল নিয়ে মাথার সমস্ত ঘুমটাটা সামান্য একটু উঁচু করে সেদিকেই চাইল। দরজায় দাঁড়িয়ে থাকা মেজর শিষ্য কায়দারকে সম্পূর্ণ আবদ্ধ করে ওরা পথ আগলে একদম সারি বাঁধিয়ে দাঁড়িয়ে আছে তিথি কিঞ্জা মিথিলা মীরা তৃষ্ণা রাহাত আর আদর। কি চাই তোমাদের? হ্যাঁ। শিষ্য নিজের ডান হাতটার ঘড়িটার দিকে খুলতে খুলতে ব্রুকুসকে ওদের দিকে এক অসীম গম্ভীর ও তৃপ্ত দৃষ্টি নিক্ষেপ করল। ওদের সেনাপতির রাহাত জয়দার মেজরের অমন চাউনি দেখে হাঁসের মতো গলাটা উঁচু করে ভয়ে একটা শক্ত ডুব গিলে নিল। তারপর নিজের গালটা একটু পরিষ্কার করে এক প্রকার প্যাক প্যাক করে বলে উঠল আমাদের দাবি একটাই ভাইয়া, শুভ বাসরের মহারণা চাই। কত? শিষ্য এক হাতে পকেট গুজে সংক্ষিপ্ত শুধরাল মাত্র 30,000 টাকা। রাহাত বুক ফুলিয়ে অঙ্কুশ অঙ্কটা হাঁকাল। ওদের সবার উচ্ছিত গলায় অমন আকাঙ্ক্ষা টাকার অঙ্ক চেয়ে মেজরের চোখ সোজা কপালে উঠে গেল। ও চরম অবাক হওয়ার ভান করে বলল 30,000 টাকা কি গাছের মোয়া চাইলেই পাবে? যা ফুট এখান থেকে। নিজের চমকায় তেল দিয়ে গিয়ে এ কি যে বললেন ভাসুর সাহেব, আমরা যে এত কষ্ট করে আপনাদের ঘরটা ফুলের গন্ধে মম করে সাজালাম, তার কি কোনো মজুরি বা পারিশ্রমিক দিবেন না? তিথি একটু মিনমিন করে আবদারের সুর তুলল। শিষ্য তিথির দিকে না তাকিয়েই পকেট থেকে ফোন বের করতে করতে বলল তুমি নতুন বউ মানুষ তিথি, তোমার চাওয়াটা আমার অপূর্ণ রাখতে পারছি না, তবে তোমার টাকাটা আমি তোমার বোন নীরবের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব, বুঝে নিও। আর আমাদের দাবি কি হবে? কিঞ্জে আর রাহাত একযোগে গর্জে উঠল। শিষ্য ওদের অমন মুখের দিকে কিছু পলন স্থির চোখে চাইল, তারপর মনে মনে কি যেন শয়তানি বুদ্ধি এঁটে ঠান্ডা গলায় বলল ড্রয়িং রুমে ওই কোণে সোফায় গিয়ে দেখো আমার পার্সোনাল ওয়াইটেল পড়ে আছে, ওইখানে 4টা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড সব আছে, যার ইচ্ছা
চাইয়া সে পার্সোনালভাবে অ্যামাউন্ট তুলে নিতে পারিস, আমার কোনো আপত্তি নেই। টাকার এডিট কার্ডের নাম শুনতেই কিঞ্জার রাহাত আদরের চোখ এক লাফকা চমকে উঠল। মেজরের প্রিন্টের নম্বর জানারা এবার পিছনে চালাকাটি একটু আগে পিছিয়ে আছে ভেবেই সবাই সেফ একের পর এক হুড়মুড় করে দৌড় দিল নিচের ড্রয়িং রুমের পানে। যাওয়ার পথে রাহাত আনন্দের চুটে চেতাকে গেল। আজকের কি পিকটা শীর্ষের পকেট থেকে একেবারে খালি খালি হইবে রে। আই ভাইয়া আই, পয়সা হি পাইসি। ওদের ওই অবুজ চিল্লানোর উৎসাহে সুযোগটা পুরোপুরি কাজে লাগে শীর্ষ চটপট নিজের রুমে ঢুকে সব দিয়ে ভিজিয়ে দরজা মেরে দিল। তারপর পকেটে দু হাত দিয়ে হালকা বিড়বিড় করে উঠে, কি রাজ কপাল আমার, দিন শেষে নিজের ঘরে ঢুকতেও আমার আবার ট্যাক্স দিতে হয়। কথাটা বলে শীর্ষ ধীর পায়ে এগিয়ে এসে দৃষ্টি রাখে মেঘের দিকে। নিজে সেই মায়াবী বধূটাকে একজোড়া দৃষ্টি চোখে অবলম্বন করতে থাকে। শীর্ষের নিজেরই পছন্দ করে কিনে দেওয়া সেই ভারী লেহেঙ্গাটা আবৃত হয়েছে রমণীর তুরন দেহে। সাথে ল্যান্ডেরের লেহেঙ্গার ছোট্ট আর মাঝারি সাইজের খাটিয়ে পান্না গড়া অলংকার যেন ওই শ্যামলা বর্ণের নারীর রূপ আর শোভা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওর সামনে বসে থাকা এই শ্যামা গাহিনী অষ্টদশীয় আজ কেবল ওর মন চুরি করে হু হু করছে। চুরি করলে ভুল হবে, একেবারে ডাকাতি করে নিয়েছে। ডাকাতির মতো নিখুঁতভাবে হন করে নিয়েছে ওর জীবন, যৌবন আর সমস্ত মন। এই নাও তোমার দেনমোহর। শীর্ষ নিজের ঘরে থাকা কাঠটা থেকে কাপড়ে মোড়ানো বেশ ভারী একখানা বস্ত্র বের করে মেঘের কাঁপাতে থাকা হাতের ওপর তুলে দেয়। হাতে নিয়ে পরম ভীষণ কয়েক পলক ওটার দিকে তাকিয়ে থেকে মেঘু। শিশুর চোখ হালকা ইশারা করে বাঁধনটা খোলার জন্য। মেঘু আলতো হাতে লাল লেভিলটার কাপড়টা সরাতেই চোখের সামনে দৃশ্যমান হয় পরম পবিত্র গ্রন্থ আল কুরআন, মহান আল্লাহ দেওয়া পৃথিবীর সর্বশেষ উত্তম বাণী কোরআন শরীফ। আজকে গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী বার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।